কলকাতা, বল কলকাতা, বল কলকাতা, বলো 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 কলকাতা। আমি সৌভিক। আজকে আমরা পেয়েছি হুগলি জেলার বাম এবং যুব কমরেডদের। তাদের কাছে কিছু মানুষের প্রশ্ন নিয়ে আজকে আমরা হাজির। প্রথম প্রশ্ন, নমস্কার সবাইকে। প্রথম প্রশ্ন, কালকে 26শে জানুয়ারি আমরা দেখছি আপনাদের বিভিন্ন ফেসবুক পেজ, বিভিন্ন কমরেডদের পোস্টে 26শে জানুয়ারি একটা বৃহত্তর ট্র্যাক্টর আন্দোলন লোকে দেখতে চলেছে দিল্লির রাজপথে, কৃষক আন্দোলনের পরিপ্রেক্ষিতে। তো এই জায়গাতে দাঁড়িয়ে মানুষের একটা সাধারণ প্রশ্ন জেগে উঠছে বাম সংগঠন, বাম কর্মীদের কাছে, যে দিল্লির রাজপথে যখন দেখা যাচ্ছে, দিল্লির রাজপথ, বিভিন্ন মহারাষ্ট্র আন্দোলন, চেন্নাই কৃষক আন্দোলন, সমস্ত জায়গাতে আন্দোলনের স্বরূপ হিসেবে লাল পতাকাকে বেছে নিচ্ছে মানুষ। রাজ্যের রাজনীতিতে যখন ভোট ব্যাংকের সময় আসছে, তখন দেখা যাচ্ছে আপনাদের ভোট ব্যাংক কোথাও যেন হারিয়ে যাচ্ছে। এই যে আন্দোলনের স্বরূপ হয়ে আমরা দেখছি যে কমরেডরা লড়াই করছে, সেই লড়াই বাংলার জমিতে একটা বিষয় আছে। প্রথমত হলো যে কাল তিনখানি যে সর্বনাশা কৃষি আইন, তার বিরুদ্ধে যে ঐতিহাসিক কৃষক সংগ্রাম চলছে দিল্লির বুকে, আগামীকাল হলো 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। যে সেই ধ্বংসাত্মক কৃষি আইনের অপসারণের দাবিতে ভারতবর্ষের কৃষকরা ট্রাক্টর নিয়ে কৃষক প্যারেড অনুষ্ঠিত করবে দিল্লির বুকে, এবং সেই কৃষক প্যারেডকে সমর্থন জানিয়ে গোটা ভারতবর্ষে এবং আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও কৃষকরা ট্রাক্টর প্যারেড করবে রাজপথে। আমাদের চুচুড়ো শহরেও এই প্যারেড অনুষ্ঠিত হয়। আমরা যেটা বলতে চাইছি, প্রথমত যে আপনি লাল পতাকার প্রসঙ্গ এনেছেন, যে গোটা দেশে যে ভয়াবহ পরিস্থিতি চলছে গত কয়েকটা বছর ধরে সাধারণ মানুষের জীবন ও জীবিকার প্রশ্ন নিয়ে, সেই ভয়াবহ পরিস্থিতিকে আরও খারাপ করেছে এই লকডাউন থেকে সময়কালে। এর সঙ্গে ওই গত কয়েক বছরে মোদী সরকারের যে সমস্ত নীতি, তার সঙ্গে শিল্প, কৃষি নীতি, গরিব মারা নীতি যুক্ত, এই সমস্ত নীতিতে মানুষ যেভাবে জর্জরিত, তার পরিপ্রেক্ষিতে মানুষ যখন আন্দোলন করতে উঠে আসছে, বিশেষ করে কৃষি আন্দোলনগুলোর ক্ষেত্রে বারবার লাল পতাকা হাতে মানুষ ধরে নিয়েছে। কারণ মানুষ জানে জীবন ও সংগ্রামে কৃষকরা জীবন ও সংগ্রামে বামপন্থীরাই সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এবং বিশ্বাসযোগ্য ভূমিকা নিয়েছে গত কয়েক বছর ধরে। শুধুমাত্র কৃষক আন্দোলন নয়, আমরা শিল্প শ্রমিকদের আন্দোলনের ক্ষেত্রেও দিল্লিতে যে র্যালি অনুষ্ঠিত হয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। এবারে যদি কালকের প্রসঙ্গে আসি, যে আগামীকাল যে ঐতিহাসিক কৃষক র্যালি এবং তার আগের যে কৃষক আন্দোলন, এই সমগ্র পরিপ্রেক্ষিতটা যে গোটা দেশে ছড়িয়ে যাচ্ছে, এই ছড়িয়ে যাওয়াটা তো এমনি এমনি নয়। যে আগামীকাল আমাদের এই শহরেই মোটামুটি যা প্রস্তুতি আছে, 1000টি ট্রাক্টর নিয়ে আন্দোলন সংগঠিত হবে। তাহলে বিপুল পরিমাণ কৃষকদের মধ্যে এই আন্দোলনের সমর্থন ছড়িয়ে পড়েছে। অর্থাৎ সাধারণ কৃষকরা বুঝতে পারছে যে এই যে হঠকারী কৃষি নীতি, এই কৃষি নীতি কৃষকদের ক্ষতি করবে, আর যারা কৃষি পণ্যের খরিদ্দার আমাদের মতো সাধারণ মানুষ, তাদেরও ক্ষতি করবে। ফলে কৃষকরা তারা বেরিয়ে পড়ছে, এবং সেই বেরিয়ে পড়তে কাঁধে লাল পতাকা রাখছে, অন্য পতাকাও রাখছে, কিন্তু তারা আন্দোলনকে সমর্থন জানিয়ে, দিল্লির আন্দোলনকে সমর্থন জানিয়ে রাস্তায় নামছে। তাহলে সামগ্রিকভাবে বিষয়টাকে যদি একসঙ্গে আনি, যে জীবন জীবিকার লড়াইয়ের ক্ষেত্রে ক্রমশ মানুষ জানছে, এবং সেই জায়গাটা শুধু দিল্লির বুকে নয়, গোটা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায় কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ জেগে উঠছে, এবং সেখানে বামপন্থীরা বিশ্বাসযোগ্য। এর যে দ্বিতীয় অংশটা আপনি নির্বাচনের সঙ্গে এটাকে যুক্ত করতে চাইলেন, সেটা হলো যে মানুষের জীবন জীবিকার লড়াইয়ের একটা অংশ, তার সঙ্গে সেই জীবন জীবিকার লড়াই মানুষ যখন অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারে যে শুধুমাত্র লড়াই করলে হবে না, যে সরকারটাকে যদি বদলাতে না পারা যায়, এই নীতিগুলোকে বদলানো যাবে না। আর সরকারটাকে বদলানোর মধ্যে দিয়েই নীতি বদলানো যায়, আর নীতি বদলালে তখন মানুষের স্বার্থে সেই সরকার কাজ করে। অতএব এমন সরকার তৈরি করতে হবে, সে রাজ্যে হোক, দিল্লিতে হোক, যে সরকার সাধারণ মানুষের পক্ষে কাজ করবে। আর এক্ষেত্রে ধারাবাহিকভাবে বামপন্থীরা লাল পতাকা মানুষের সঙ্গে আছে। তাই আমরা বিশ্বাস করি
যে হচ্ছে এই যে লড়াই আন্দোলনে বামপন্থীরা মানুষের সঙ্গে আছে, তার সুফল আগামী নির্বাচনের মধ্যে দিয়ে মানুষ নিজেরাই এরকম একটা কৃষক শ্রমিক দরদি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে বামপন্থীদেরকে নির্বাচিত করবে। হ্যাঁ, আমরা শুনলাম, আপনাদের বক্তব্য শুনলাম, মানুষ শুনলো, মানুষের যে প্রশ্নগুলো ছিল কিছুটা আপনারা আশা করি আজকে জানতে পারলেন। আরও অনেক প্রশ্ন আমরা করব, অনেক রকমভাবে অস্বস্তিতে ফেলার চেষ্টা। তো আমাদের পরবর্তী প্রশ্ন থাকবে এটাই, যেটা আপামর বাঙালি, ভারতীয় বাঙালি বংশোদ্ভূত যারা দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে তাদের একটা দাবি, বামেদেরও দাবি, দীর্ঘদিনের দাবি, দেশপ্রেম দিবস হিসেবে 23শে জানুয়ারিকে স্বীকৃতি দেওয়া হোক। এবং কালকে যখন 23 তারিখ যখন দেখা গেল প্রধানমন্ত্রী বাংলার মাটিতে দৌড়ে চলে এলেন, উনি অনেক কিছু ঘোষণা করলেন, কিন্তু যে দাবিটা বাংলার দাবি, একটা জাতীয় ছুটি, নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিনের আজকে এবছর 125তম, এখনো অবধি এই দাবিটা কেন্দ্রীয় সরকার মেনে নিল না। এবং দেশপ্রেম দিবস হিসেবে যে দাবিটা বামেরাও বারবার তুলেছে, সেই দাবির প্রশ্নে কোনো উত্তর কিন্তু পাওয়া গেল না। এ ব্যাপারে আপনাদের বক্তব্য? আসলে সবটাই গিমিক এবং মানে নির্বাচনী গিমিক। নির্বাচনের জন্য এখন অনেককে বাঙালি দরদি সাজতে হচ্ছে, অনেককে নেতাজি দরদি সাজতে হচ্ছে, কিন্তু সারা বছর তাদের যে চিন্তা আদর্শ, তাদের রাজনৈতিক কর্মসূচি, এর কোনোটার সঙ্গে নেতাজির চিন্তা আদর্শের যোগ নেই। এখন সামনে নির্বাচন, পশ্চিমবঙ্গে নেতাজির ভাবাবেগকে যদি ব্যবহার করা যায়, নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্ম জয়ন্তী বর্ষ এটা, স্বাভাবিকভাবে সেটাকে ব্যবহার করতে দিল্লি থেকে প্রধানমন্ত্রী চলে আসছেন, এ রাজ্যে মুখ্যমন্ত্রী নানান ধরনের পরিকল্পনা কথা ঘোষণা করছেন। আমরা বলতে চাইছি যে দীর্ঘদিন ধরে ভারতবর্ষের বামপন্থীরা এবং নেতাজি অনুরাগীরা এই দাবি করে আসছে যে খুব ন্যায্যভাবে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটাকে দেশপ্রেমিক দিবস হিসেবে ঘোষণা করা হোক। কারণ যে লড়াই স্বাধীনতা সংগ্রামে তিনি প্রযুক্ত করেছেন, এত বড় দেশপ্রেমিকের নিশ্চয়ই বড় ছোট এভাবে ভাগ করা উচিত নয়, কিন্তু দেশপ্রেমের যে আদর্শ তিনি স্থাপন করেছেন ইতিহাসের বুকে, ফলে তাকে আমরা দেশপ্রেমিক, মহান দেশপ্রেমিক হিসেবে সারা বছর স্মরণ করি। ফলে তার জন্মদিনটাকে নির্দিষ্ট করে দেশপ্রেমিক দিবস হিসেবে ঘোষণা করা হয়। আর একই সঙ্গে যে ভারতের স্বাধীনতা সংগ্রামে তার যে দীর্ঘ অবদান, সেটাকে মনে রেখে যেমনভাবে গান্ধীজির জন্মদিনটাকে সারা দেশে একটা বিশেষ গুরুত্ব দিয়ে ছুটির দিন হিসেবে পালন করা হয়, সুভাষচন্দ্রকেও সমমর্যাদা দিতে সেটাকে একটা সারা দেশের জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়। এ দাবি দীর্ঘদিনের, এ কোনো নতুন দাবি নয়, এই সরকার সেটা জানে। ধারাবাহিকভাবে এই দাবি বামপন্থীরা দীর্ঘদিন ধরে জানিয়ে এসছে। রাজ্যের যিনি এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যখন দিল্লিতে সরকারে ছিলেন মন্ত্রী হিসেবে, সেই সরকারের কাছেও বামপন্থীরা এই দাবি জানিয়েছিল। তখন কিন্তু ওই সরকারের শরিক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় একবারও এই দাবিকে সমর্থন জানাননি। আজকে নির্বাচনের মুখে দাঁড়িয়ে যখন বামপন্থীরা ধারাবাহিকভাবে এই দাবি করছে, তিনিও এই দাবির সঙ্গে গলা মিলিয়ে যেন দেখাতে চাইলেন আমি ওনার নেতাজির বিষয়ে খুবই একজন অনুরাগী এই বিষয়। আবার উল্টো দিকে যারা দিল্লিতে সরকার চালাচ্ছে, তারাও নেতাজির অনুরাগ, নেতাজির প্রতি প্রেম দেখাতে গিয়ে এখন তারাও নানানভাবে এটা প্রমাণ করতে চাইছে। সেই জন্য তারা আজকে ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসে দীর্ঘ ভাষণ দিলেন যে তারা কি কি করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্য। কিন্তু এই যে এতদিনের যে দীর্ঘ দাবি নেতাজির জন্মদিনটাকে প্রতিষ্ঠা করা জাতীয় স্তরে, সেই দাবি তাদের মুখ থেকে অনুচ্চারিতই থাকলো, যেটা প্রমাণ করছে যে নেতাজির ব্যাপারে সবটাই এই দিল্লির সরকার বা রাজ্য সরকার সবটাই তাদের হচ্ছে আগামী নির্বাচনের দিকে তাকিয়ে কিছু রাজনৈতিক গিমিক বা কিছু রাজনৈতিক নাটক, এর সঙ্গে নেতাজিকে সর্বভারতীয় স্তরে তার যে প্রতিষ্ঠা, তার পক্ষে দাঁড়ানো, তার আদর্শ, তার ভাবাদর্শকে চারদিকে ছড়িয়ে দেওয়ার যে লক্ষ্য তাদের থাকা উচিত, সে বিষয়ে তারা এখনো নিরুত্তর এবং সবটাই রাজনৈতিক নাটক। সেখানে দাঁড়িয়ে 23শে জানুয়ারি প্রধানমন্ত্রী একটি সরকারি অনুষ্ঠান, কলকাতাবাসী সারা ভারতবর্ষ তাকিয়ে সেই অনুষ্ঠানের দিকে অনেক প্রত্যাশা নিয়ে মানুষ যখন তাকিয়ে রয়েছে টিভির পর্দা, দেখা গেল আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন স্টেজে উঠছেন তার বক্তব্য রাখার জন্য, তখন হঠাৎ করেই জনগণ যারা বসে আছেন সামনে তাদের থেকে জয় শ্রী রাম ধ্বনি শুনে বেশ বিচলিত লাগলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী।
তিনি বললেন যে তাকে ডেকে এনে অপমান করার কোনো রাইট প্রধানমন্ত্রীর নেই এবং এভাবে তাকে অপমান করা হয়েছে জয় শ্রীরাম ধ্বনি তুলে, সেই জন্য তিনি বক্তব্য রাখলেন না। এই পরিপ্রেক্ষিতে দেখা গেল সারা রাজ্য, সারা দেশের কাছে যখন মিডিয়া এই প্রোগ্রামটি তুলে ধরছে, সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একটি কথাও নেতাজি সম্বন্ধে বললেন না। এর কি দায়ভার মুখ্যমন্ত্রী নেবেন? প্রশ্ন। 23 তারিখে ভিক্টোরিয়া মলের সামনে রাজনৈতিক তো কর্মসূচি নয়, সম্পূর্ণভাবে সরকারি কর্মসূচি। একটা সরকারি কর্মসূচিতে আমাদের মুখ্যমন্ত্রী যখন বলতে উঠলেন, স্বাভাবিকভাবেই বিজেপি এবং বিশ্ব হিন্দু পরিষদ তাদের কিছু ব্যক্তি তারা জয় শ্রীরাম স্লোগানটাকে সামনে নিয়ে নেন। তো জয় শ্রীরাম স্লোগান হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএস এর রাজনৈতিক স্লোগান। এবং আমরা যদি দেখি দেশপ্রেমিক এবং ধর্মনিরপেক্ষ নেতাজি মানে জীবন থেকে বিশ্ব হিন্দু পরিষদের এই জয় শ্রীরামের স্লোগানের সঙ্গে তার কোনো চিন্তা ভাবনাই ছিল না। আমরা যদি ইতিহাসটাকে ঘাঁটি সেখানে দেখি বোঝা যায়। এবং স্বাধীনতা সংগ্রামে মানে অগ্রণী দুর্গ পশ্চিমবঙ্গে এই যে নেতাজির 125তম জন্মশতবর্ষে জয় শ্রীরাম স্লোগান, এই স্লোগানটাকে পশ্চিমবঙ্গের পাশাপাশি একজন দেশপ্রেমিক এবং ধর্মনিরপেক্ষ ও রাষ্ট্রনায়ক আমাদের নেতাজি তার জন্মদিনে এই স্লোগানটাকে, রাজনৈতিক স্লোগানটাকে তুলে আমাদের পশ্চিমবঙ্গর সাথে সাথে সারা ভারতবর্ষে এবং আমাদের পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য এবং সংস্কৃতিকে মানে ক্ষুণ্ণ করেছে এবং অবমাননা করেছে বলে আমরা মত পোষণ করছি। কর্মের দাবি আপনাদের কাছ থেকে, ধর্মের যে মোড়কে এখন হঠাৎ দেখা যাচ্ছে যে কর্মকে ভুলিয়ে দেওয়ার জন্যই কি ধর্মকে আনা হচ্ছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে সারা রাজ্য জুড়ে দেখা যাচ্ছে বিভিন্ন সংগঠন তারা বাড়িতে বাড়িতে দুয়ারে দুয়ারে পৌঁছে যাচ্ছে চাঁদার বিল নিয়ে, মুক্ত হস্তে দান করুন রাম মন্দির প্রকল্প। এই ব্যাপারে আপনাদের বক্তব্য। এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি যে দেখুন, একটা পশ্চিমবঙ্গের যে রাজ্য সরকার যেটা 10 বছর মানুষের কাছে পৌঁছতে পারেনি, এখন নির্বাচনের মুখে এসে দুয়ারে দুয়ারে পৌঁছচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে। আর দিল্লিতে যারা রাজনীতি করে তারা মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছানোর চেষ্টা করছে ধর্মীয় ভাবাবেগ নিয়ে। অর্থাৎ সবটাই সামনে নির্বাচন, সেই নির্বাচনী কৌশল মাত্র। আমরা বলছি যে গত কয়েকটা বছর ধরে বারবার ভারতবর্ষের মানুষ, বিশেষ করে কৃষক, শ্রমিক, যুব সমাজ যে দাবিগুলো আছড়ে পড়ছে দিল্লির বুকে, সেই দাবিগুলোর সমাধান করতে ব্যর্থ হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার। তাই আমরা কাগজপত্রে কথা জানতে পারছি যে আরএসএস, বিজেপি এরা নিজেদের মধ্যে আলোচনা করছে যে গরিব মানুষের, সাধারণ মানুষের, যুব সমাজের দাবি যেহেতু পূরণ করা সম্ভব হচ্ছে না, তাই মানুষকে ধর্মের আফিংয়ে, মানুষকে ধর্মের মোড়কে ভুলিয়ে রাখা। আর তারই অঙ্গ হিসেবে গোটা দেশের সঙ্গে এই সময়ে আমাদের রাজ্যেও হচ্ছে রাম মন্দির নির্মাণের জন্য বাড়ি বাড়ি এসে অর্থ তোলা হচ্ছে। আমরা তাদেরকে প্রশ্ন করছি, এই গত যে প্রায় 10 মাস ধরে লকডাউনের একটা পরিস্থিতি চললো, সেই সময়ে পরিযায়ী শ্রমিকের অবর্ণনীয় দুর্দশা, সাধারণ মানুষ খেতে পারছে না, কত মানুষের চাকরি চলে গেল, সেই সময় দাঁড়িয়ে বামপন্থীরা মানুষের বাড়ি বাড়ি থেকে চাঁদা, খাদ্য সামগ্রী, অন্যান্য জিনিসপত্র সংগ্রহ করে সাধারণ মানুষের মুখে তুলে দিল। সেই সময় তারা কোথায় ছিলেন? তারা আজকে ধর্মীয় ভাবাবেগ দিয়ে মানুষকে বোলাতে চাইছেন। আমরা তাদেরকে বলছি যে ধর্মের আগে তো পেটের খিদে, তো পেটের খিদে পূরণের সময় বামপন্থীরা যে ভূমিকা নিল, তোমরাও যদি পাশাপাশি সে ভূমিকা নিতে, তাহলে তো আরো বেশি মানুষের পেটে খাবার দাবার পৌঁছে দেওয়া যেত, আরো বেশি শিশুর মুখে হাসি ফোটানো যেত। সেই ভূমিকা ভারতবাসী হিসেবে তোমরা পালন করলে না। এখন নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে ধর্মীয় ভাবাবেগ জাগাবার জন্য হচ্ছে রাম মন্দিরকে কেন্দ্র করে হাজার হাজার কোটি টাকা তোলার চেষ্টা হচ্ছে, যে মানুষকে ধর্মের নেশায় ভুলিয়ে দাও। আমরা বলছি যে এই ধর্মের নেশায় নয়, আসলে
মানুষ খিদের নেশাই হলো আসল নেশা। ফলে মানুষের পাশে সারা বছর খিদের দাবি নিয়ে, জীবনের দাবি নিয়ে বামপন্থীরা থাকে। ফলে এই সমস্ত বিষয়ে মানুষ প্রলোভিত হবেন না। আর ধর্ম নিয়ে তো আমাদের কোনো বক্তব্য নেই। ধর্মের নিয়ে প্রত্যেকের নিজস্ব স্বাধীনতা। কে মন্দির বানাবে, মসজিদ বানাবে, গির্জা বানাবে, নিয়ে তো কোনো বক্তব্য নেই। নিজেরা বানাতেই পারে, সেটা তো ধর্মীয় স্বাধীনতা, সাংবিধানিক ভাবে। আমরা শুধু বলছি যে এই যে সময়, এই সময়ে দাঁড়িয়ে অর্থ যদি সংগ্রহ করতে হয়, গরিব মানুষ, সাধারণ মানুষ, পরিযায়ী শ্রমিক, তাদের সাথে কাজ করার জন্য অর্থ সংগ্রহ করা উচিত। সেটাই এই সময়ে দাঁড়িয়ে দেশের প্রধান দাবি। শ্রমজীবী ক্যান্টিন, আমরা দেখেছি শ্রমজীবী কিচেন, জায়গায় জায়গায় বামপন্থী ছাত্র যুবরা রাস্তায় নেমে কাজ করছে। একদম ঠিক, বাস্তব বলেছেন আপনি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন রাম মন্দির নিয়েই আলোচনা হচ্ছে, তখন এটাও বলে রাখা ভালো যে মানুষের মনে এখন একটা প্রশ্ন ঘুরছে। একটা খবর বেরিয়ে আসছে যে এই রাম মন্দির প্রকল্পে মুক্ত হস্তে দান করলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ছেলে শ্রী চন্দন বসু। আপনি যদি এ ব্যাপারে একটু আলোকপাত করেন। এই সময়ে দাঁড়িয়ে এটা আসলে একটা সরলীকৃত প্রশ্ন। এটার বিষয়ে আমরা দুটো কথা স্পষ্ট করি। প্রথমত হলো, প্রবাদ প্রতিম যে জ্যোতি বসুর নাম আপনি করলেন, তিনি 1992 সালে দাঁড়িয়ে সারা ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন যে যারা বাবরি মসজিদ ভাঙতে উদ্যত তারা একটি অসভ্য বর্বর রাজনৈতিক দল। এর যে দ্বিতীয় অংশ, সেটা হলো যে আমরা মনে করি যে ধর্ম আমাদের সংবিধান অনুসারে প্রত্যেকের নিজস্ব মনের বিষয়। কে পালন করবে, কে পালন করবে না, সেটা তার সঙ্গে কারোর কিছু হস্তক্ষেপের বিষয়। এখন জ্যোতি বসুর পরিবার বলে সেই পরিবারের প্রত্যেককে হচ্ছে কমিউনিস্ট হতে হবে এরকম তো বিষয় নেই। জ্যোতি বসুর পারিবারিকভাবে আমরা তো জ্যোতি বসুর পুত্র চন্দন বসু, তিনি সরাসরি একজন কমিউনিস্ট ব্যক্তি এও যেমন কখনো শুনিনি। তিনি বামপন্থীদের মিছিল মিটিংয়ে হেঁটেছেন, অংশগ্রহণ করেছেন, এমনও বিষয় নয় যে সেখান থেকে তার মধ্যে একটা ডিভিয়েশন বা বৈপরীত্য তৈরি হচ্ছে। তিনি সবসময় তিনি আলোচনার বাইরের মানুষ। তিনি তার পরিবারের একজন বিষয়। তার সঙ্গে মূল জ্যোতি বসুকে যুক্ত করার মানে হচ্ছে এই সামগ্রিক বিষয়টাকে দেউলিয়া করে দেখানো। আসলে প্রত্যেকের নিজস্ব দৃষ্টিভঙ্গি অনুসারে কাজ করছেন। জ্যোতি বসু যে আদর্শ বহন করেছিলেন, সেই দৃষ্টিভঙ্গি, সেই আদর্শ বহন করছেন পশ্চিমবঙ্গের লাখো বামপন্থী মানুষ। তারা তাদের দৃষ্টিভঙ্গি থেকে এই সময়ে দাঁড়িয়ে যে ধর্মনিরপেক্ষ ভাবনার পক্ষে লড়াই করছেন, ধর্মনিরপেক্ষ আদর্শকে প্রতিষ্ঠার পক্ষে লড়াই করছেন, সেটাই হলো জ্যোতি বসুর উত্তরাধিকার। এর বাইরে ব্যক্তিগতভাবে কে কি করলো সেটার দ্বারা জ্যোতি বসুর উত্তরাধিকার প্রতিষ্ঠিত হয় না। এটা একটা সম্পূর্ণ পৃথক পারিবারিক প্রশ্ন। এর সঙ্গে জ্যোতি বসুর চিন্তা, ভাবনা, আদর্শবোধের কোনো যোগ নেই। এটা সম্পূর্ণ পৃথক জিনিস। এখন রাজ্য রাজনৈতিক প্রেক্ষাপটে 2021-এর আগামী বিধানসভা ইলেকশন খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আপামর রাজ্যবাসী। এখানে আরও একটি কথা উঠে আসছে বারবার বিভিন্ন টিভি চ্যানেলের সমীক্ষা, বিভিন্ন লোকের কথোপকথনে, যে সরকারের প্রতি মানুষের একটা অনীহা তৈরি হয়েছে। এই সরকার আর চাই না, বিভিন্ন রকম স্লোগান উঠছে এবং এখানে বোঝা যাচ্ছে যে আবার একটা পশ্চিমবঙ্গ পরিবর্তন দেখতে চলেছে, এরকম একটা আবহাওয়া সৃষ্টি হয়েছে। পরিবর্তন যখনই আসে তখনই দেখা যায় যে মানুষ সরকার বিরোধী যখনই হয়ে ওঠে, সরকার বিরোধী একটা ভোট তৈরি হয়, একটা প্রেক্ষাপট তৈরি হয়, তখনই এরকম একটা ভোট আসে। 2021 খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাতে এই যে পরিবর্তনের হাওয়া আবার উঠেছে, এই হাওয়াতে রাম কতটা সুবিধা নিতে পারছে, বাম কতটা জমি ফিরিয়ে নিতে পারছে নিজেদের দিকে, এবং এই ব্যাপারে 2021-কে লক্ষ্য করে তোমাদের কর্মসূচি। 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হলো, তারপর থেকে কিন্তু এই সরকার ধারাবাহিকভাবে জনসমর্থন হারাচ্ছে আমরা দেখেছি। কারণ এই সরকার যে স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি নিয়ে সরকার পরিচালনা করেছে, বিরোধীদের থেকে গণতন্ত্র কেড়ে নিয়েছে, সাধারণ মানুষের লড়াই আন্দোলনের অধিকার কেড়ে নিয়েছে, রাজপথে লড়াই আন্দোলনের অধিকারকে বারবার কেড়ে নিয়েছে। তার ফলে মানুষের ক্ষোভ বিক্ষোভ প্রথম থেকেই তার মধ্যে জেগে উঠছিল। যখন যুব ছাত্রদের
শিক্ষা, চাকরির যে দাবিগুলো, সেই দাবিগুলো বারবার নস্যাৎ হয়ে যাচ্ছিল, সেই সময় থেকে এটা জেগে উঠছিল। এবং আমরা বলছি যে 2016 সালের নির্বাচনই যদি ফ্রি অ্যান্ড ফেয়ার হতো, তাহলেই এই নির্বাচনের ফল অন্যরকম হতে পারত। ফলে মানুষের মধ্যে অনেক দিন ধরেই পুঞ্জীভূত ক্ষোভ তৈরি হচ্ছিল এই সরকারকে ফেলে দেওয়ার জন্য। এই পরিপ্রেক্ষিতে আগামী 2021-এর নির্বাচনকে আমরা দেখছি। ইতিমধ্যে এই সরকার আরও বেশি আনপপুলার হয়েছে, অজনপ্রিয় হয়ে পড়েছে। এবং মানুষ কিন্তু চাইছে যে পশ্চিমবঙ্গের যে বামপন্থীদের যে ধারাবাহিক সরকারের অভিজ্ঞতা, অর্থাৎ ছাত্র যুব সমাজের যে দাবি, শ্রমিক কৃষকের যে দাবি, তাকে সম্বলিত করে যে সরকারটা পরিচালিত হতো, যে বিষয়গুলো দীর্ঘদিন ধরে, গত 10 বছর ধরে অবহেলিত, সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করবে, সেই বিষয়গুলো নিয়ে সরকার পরিচালনা করবে, এমন সরকার এখানে আসুক। আমরা লক্ষ্য করলাম যে বিজেপি দল তারা এই পরিস্থিতিতে বাজারে নেমে তারা একটা সেই রাজনৈতিক নাটক তৈরি করতে লাগলো। তারা যেহেতু জীবন জীবিকার মূল দাবিগুলোকে পূরণ করতে পারবে না তারা জানে, এমনকি সাধারণ মানুষও তাদেরকে ওই ক্ষেত্রে বিশ্বাস করে না। কারণ গত যে 6-7টা বছর ধরে দিল্লিতে বিজেপির সরকারকে দেখছে, তাতে মানুষ দেখেছে যে যুব সমাজের কি চাকরির ক্ষেত্রে হোক, জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রশ্নে হোক, এই সরকার এই কৃষি আইনের ক্ষেত্রে হোক, নতুন কলকারখানা হওয়ার প্রশ্নে হোক, এই সরকার কিন্তু মানুষের স্বার্থে কাজ করছে না। তার সঙ্গে যুক্ত হয়েছে ভারতবর্ষে এতদিনের যে ধর্মনিরপেক্ষ ঐতিহ্য, সেটাও আজকে ভুলুণ্ঠিত হচ্ছে। এমনকি যে স্বৈরাচারী মনোভাব, অর্থাৎ সর্বভারতীয় স্তরে বিভিন্ন রাজ্যে যখন গণতান্ত্রিক আন্দোলন হচ্ছে, আন্দোলনের নেতাদেরকে জেলে পুরে বন্দি করে নানান সেই দমন পীড়ন চালানো হচ্ছে। অর্থাৎ আমরা যদি তুলনা করি রাজ্যের সরকার এবং কেন্দ্রের যে সরকার, যারা দেখাতে চাইছে মিডিয়ার মাধ্যমে যে আমরাই হলাম 2021-এর নির্বাচনের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী, তাদের কিন্তু রাজনৈতিক চরিত্র একই। তাদের থেকে পশ্চিমবঙ্গের মানুষের নতুন করে কিছু পাওয়ার নেই, যে দাবিগুলো পশ্চিমবঙ্গের মানুষের জীবন এবং জীবিকা সংক্রান্ত দাবি। এই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি বামপন্থীরা ধারাবাহিকভাবে তারা কিন্তু কোনো এই ধরনের নাটক, মিডিয়াকে ব্যবহার করে হচ্ছে সাধারণ জমাটি প্রচার এসবে যায়নি। তারা পরিষ্কারভাবে যে ছাত্রদের যে সমস্যা, পশ্চিমবঙ্গে শিক্ষার যে সমস্যা, পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সরকারি চাকরির পরীক্ষা, স্কুল ইত্যাদি চাকরির পরীক্ষা বন্ধ, যুব সমাজের চাকরির যে সমস্যা, জিনিসপত্রের মূল্যবৃদ্ধি, যে কৃষি আইনের কথা দিল্লিতে হচ্ছে, সে ধরনের কৃষি আইন রাজ্যে ইতিমধ্যে হয়ে গেছে। ফলে সার্বিকভাবে এই সমস্ত কিছু নিয়ে ধারাবাহিকভাবে এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফেরাও, এই দাবিগুলো নিয়েও সার্বিকভাবে বামপন্থীরা রাস্তায় আছে এই গত 8-9 বছর ধরে। এবং তারা নিরবিচ্ছিন্নভাবে এই কাজ করে যাচ্ছে বামপন্থীরা। তার সঙ্গে যুক্ত হয়েছে লকডাউনের মাসগুলোতে যেভাবে গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে, পরিযায়ী মানুষের পাশে দাঁড়িয়েছে এই বামপন্থীরা, যুব ছাত্র সমস্ত অংশের বামপন্থীরা, সেটাও মানুষকে নতুন করে ভরসা করতে শেখাচ্ছে, নতুন করে বন্ধু চেনাচ্ছে বলে আমরা মনে করছি, পশ্চিমবঙ্গের মানুষ মনে করছে। স্বাভাবিকভাবে আমরা বলছি যে নির্বাচনের দিন যত এগিয়ে আসবে, যতই তারা সমাজকে বিভাজিত করার চেষ্টা করুক ধর্মের নামে বা জাতপাতের নামে, ওবিসি, এসসি, এসটি, মতুয়া, এই সমস্ত জাতপাত ভেদাভেদের নামে, আমরা বলছি এই সমস্ত ধর্ম জাতপাত ভেদাভেদ দিয়ে নির্বাচন হয় না। নির্বাচনের একমাত্র দাবি হলো গরিব মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষের জীবন জীবিকা, খেতে পাওয়া না পাওয়া, চাকরি পাওয়া, শিক্ষা, স্বাস্থ্য, এই দাবিগুলো। কোভিড সিচুয়েশনে পশ্চিমবঙ্গ সরকার যে চিকিৎসা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে, সে অভিজ্ঞতা মানুষের কাছে আছে। ফলে এই সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু অভিজ্ঞতা দিয়ে ধীরে ধীরে শিখছে যে কারা প্রতিদিন মানুষের জন্য রাস্তায় আছে, কারা কৃষক আন্দোলনের জন্য আগামীকাল রাস্তায় থাকবে, কারা হচ্ছে চিকিৎসার যখন সমস্যা হচ্ছিল তখন হসপিটালে দৌড়ে গেছে, হসপিটালে চিকিৎসার পরিসর বাড়াবার জন্য আন্দোলন করছে। স্বাভাবিকভাবেই সবটা মিলিয়ে মানুষের দাবির পাশে অভিজ্ঞতা দিয়ে পাড়ায় পাড়ায় যেহেতু বামপন্থীরা থেকেছে, তারা ফলে সেই অভিজ্ঞতা থেকে মানুষ নিশ্চিতভাবে 2021-এর যে পরিবর্তনের বছর, সেই পরিবর্তনের বছরে পুনরায় বামপন্থীদেরকে বেছে নেবে, এই দৃঢ়ভাবে এই আশা আমরা ব্যক্ত করি।
বললেন যে লাখো লাখো মানুষ আপনাদের পক্ষে সবসময় রয়েছে। কৃষক আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন যখনই শানিত হয়েছে বাম পতাকা উঠে এসছে, একদম ঠিক, আমরা সেই ছবি বারবার দেখে এসেছি। কিন্তু আপনি বলুন যে আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষের একটা বড় প্রশ্ন চিহ্ন, মুখ কোথায়, যুব মুখ কোথায়? হ্যাঁ, আমরা আজকে আপনাদেরকে পেয়েছি, আপনারা যুব, কিন্তু আমাদের এটাই প্রশ্ন, আজকে যে কৃষক আন্দোলন নিয়ে এত লড়াই এত কিছু চলছে দিল্লিতে, সেই আন্দোলনের মুখও কিন্তু একজন পৌর, হান্নান মোল্লা। আমরা দেখেছি পরে ঐশী ঘোষ গিয়ে সেখানে জয়েন করে। আমরা বাংলার রাজনীতিতে এরকম যুব, তরতাজা, টাটকা, ফ্রেশ কেন দেখতে পাচ্ছি না? প্রথম সারির নেতৃত্বে যুবরা কোথায়? এর খুব সহজ, যে প্রথমত হলো বাংলার রাজনীতিতে আর যে রাজনৈতিক দলগুলো আছে তাদের যারা নিয়মিত টিভিতে দেখতে পান, তাদের যারা মিছিলের সামনের মুখে থাকেন, সামনের সারিতে থাকেন, আচ্ছা তারা কি খুব ইয়ং বয়সী? তারাও তো বৃদ্ধ মানুষ। দ্বিতীয় অংশ হলো, যেটা আপনার মুখ থেকেই এর উত্তরের অংশ আমি বার করে নিতে চাইব, সেটা হলো যে এই যে লকডাউন পরিস্থিতি, এই লকডাউন পরিস্থিতিতে বাংলার ছাত্র যুব সমাজ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে, পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষের অন্ন বস্ত্রের সংস্থানের একটা ব্যবস্থা করে দিয়েছে। মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষের থেকে চাঁদা তুলে সেই চাঁদার টাকায় গরিব মানুষ, সাধারণ মানুষের জন্য যৎসামান্য চেষ্টা করেছেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে। শুধু তাই নয়, চিকিৎসা ক্ষেত্রে কোভিড আক্রান্ত যে সমস্ত মানুষ তাদেরকে চিকিৎসার ক্ষেত্রে সাহায্য করা, এই সামগ্রিকভাবে বাংলার ছাত্র যুব সমাজ যারা কাজ করেছেন, এই আমরা বিশ্বাস করি যে কাজের মধ্যে দিয়ে নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়। বলে যে কাজ করার সুযোগ বাংলার ছাত্র যুব সমাজের হয়েছে গত কয়েকটা মাস ধরে, সেই কাজের মধ্যে দিয়ে ইতিমধ্যে হচ্ছে বিভিন্ন পাড়ায় পাড়ায়, বিভিন্ন এলাকায় কিন্তু বামপন্থী ছাত্র যুব সমাজের ছেলেমেয়েরা তারা নিজের নিজের এলাকায় ইতিমধ্যেই এগিয়ে থাকার ছাত্র যুব হিসেবে প্রতিষ্ঠা পেতে শুরু করে দিয়েছে। এবং আমরা বিশ্বাস করি এই যে গুরুত্বপূর্ণ সামনের রাজনৈতিক সংগ্রাম, এই সংগ্রাম এবং তারপরের যে ধারাবাহিক সংগ্রাম, এতে এই ছাত্র যুব নব্য প্রজন্ম যারা ইতিমধ্যে ধারাবাহিক লড়াইয়ের মধ্যে দিয়ে মানুষের সামনে একটি মুখ হিসেবে উঠে আসছে, তারাই আগামী দিনে বামপন্থীদের মূল মুখ হিসেবে উঠবে এবং তারাই বামপন্থীদের আগামী দিনে নেতৃত্বের কাজ করবে। বামপন্থী লড়াই আন্দোলন সহ পশ্চিমবঙ্গের লড়াই আন্দোলনে তারাই হচ্ছে সামনের সারিতে মানুষের নেতৃত্বের ভূমিকায় উঠে আসবে। ফলে আমরা মনে করছি যে এটা একটা তাৎক্ষণিক বিষয় নয়, এটা একটা সামগ্রিক এবং ধারাবাহিক বিষয়, এবং সেই ধারাবাহিক প্রক্রিয়া কিন্তু চলছে এবং ইতি আস্তে আস্তে সামগ্রিকভাবে আমাদের বিভিন্ন বয়সী যে নেতৃত্ব, তার সঙ্গে নব্য প্রজন্মের নেতৃত্ব ক্রমশ পায়ে পা দিয়ে সামনের সারিতে এগিয়ে আসছে। হুগলিতে দাঁড়িয়ে যখন আমরা যুব নেতাদের পেয়েছি আমাদের সাথে, তখন একটা খুব প্রাসঙ্গিক প্রশ্ন আমার মনে ঘুরছে। কালকেই একটি ডিওয়াইএফআই জনসভায় দাঁড়িয়ে আপনাদেরই বিধায়ক আমজাদ হোসেন বলেন যে একটা সময় সিঙ্গুর থেকেই পরিবর্তনের যে সরকার আজকে রাজ্যে রয়েছে, সেই সরকারের যাত্রা শুরু। এই সিঙ্গুরে যখন টাটাদের কারখানাটা ট্রাক্টর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল, ভেঙে দেওয়া হচ্ছে, তারপরে দেখা যায় বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন খবরে সারা আপামর ভারতবর্ষ দেখেছে যে মাননীয় মুখ্যমন্ত্রী তখন ওখানে দাঁড়িয়ে সর্ষে দানা ছড়িয়ে দিয়েছিলেন, বলেছিলেন এই সিঙ্গুরের জমিতে চাষ করব। এবং বিধানসভায় সেই সময় কোনো এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী যখন জিজ্ঞেস করা হয় যে দিদি আপনি একটু বলবেন যে সিঙ্গুরের চাষের অবস্থা কী, তখন উনি বলেন খুব ভালো ধান চাষ হচ্ছে। কালকে আপনাদের বিধায়ক এটা নিয়ে বলেছেন যে মানুষকে চোখে সর্ষে ফুল দেখিয়েছে এই সরকার। এবং সেই পরিপ্রেক্ষিতেই যদি আমি আরও একটি প্রশ্নের সাথে জুড়ে দিই যে আজকে তখনকার এই আন্দোলনের মূল কাণ্ডারি শুভেন্দু অধিকারী, মুকুল রায়েরা আজকে দল পরিবর্তন করে তৃণমূল থেকে বিজেপিতে, আজকে বিজেপিতে গিয়ে হঠাৎ করে তাদের মনে হয় একটা বোধোদয় হয়েছে। বোধোদয় থেকেই কি তারা এই কথাগুলো বলছেন যে সিপিএম তখন যে কাজগুলো করতে চেয়েছিল সেই কাজগুলোতে বাধা দেওয়া আমাদের ভুল হয়ে গেছে। তারা বলছেন যে কোটি কোটি বেকার ছেলেমেয়েরা যারা আজকে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ দৌড়ে যাচ্ছে, তাদের একটা চাকরির সংস্থান হতো এই কারখানা যদি পশ্চিমবাংলায় আসতো।
এটা কি শুধুই এই রাজনৈতিক নেতাদের বোধোদয়? এটা কি শুধুই বোধোদয়, নাকি কোথাও আপনাদের মনে হচ্ছে যে দলগুলো বারবার বলে যাচ্ছে যে বামেদের আজকে সংগঠন থাকলেও ভোট ব্যাংকে তা প্রতিফলিত হয় না? এই যে ভোট ব্যাংকে প্রতিফলিত হয় না বামপন্থী যে ভোটগুলো, সেইগুলোকে নিজের দিকে সুকৌশলে টানার কোনো প্রচেষ্টা, নাকি এটা সত্যিই বোধোদয়? দেখুন, আমরা বলছি যে যেদিন টাটার গাড়ি কারখানা সিঙ্গুর থেকে চলে যাওয়ার ঘোষণা করল, সেই দিন থেকেই পশ্চিমবঙ্গের ছাত্র যুব সহ আপামর জনসাধারণ শিল্পের প্রশ্নে চোখে সর্ষে ফুল দেখছে। পশ্চিমবঙ্গের মানুষের কাছে এটা শিল্পের প্রশ্নে একটা বিরাট ধাক্কা ছিল। সেটা আজ ক্রমশ বেশিরভাগ পশ্চিমবঙ্গবাসী তা, যাকে আমরা সহজ বাংলায় বলতে পারি, হাড়ে হাড়ে অনুভব করছে। তারা বুঝতে পারছেন যে শুধু কৃষি নয়, কৃষি এবং শিল্প পাশাপাশি না চললে শিক্ষিত যুব সমাজের কর্মসংস্থানের জায়গাটা পূরণ হয় না, এবং সেজন্য কৃষি যেমন থাকবে, পাশাপাশি শিল্পের সংস্থানও করতে হবে। কিন্তু এক্ষেত্রে সেই সময়ে শুধুমাত্র ভোটের দিকে তাকিয়ে তৃণমূল কংগ্রেস এটাকে বাধা দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় এই শিল্প তৈরিকে বাধা দিয়েছিল, এবং তার ফলে আজকে পশ্চিমবঙ্গে একটা নৈরাশ্য তৈরি হয়েছে। গত 11 বছরে, গত 10 বছরে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় বহু কিছুর উদ্বোধন করেছেন, কিন্তু কোনো নতুন কারখানা উদ্বোধন করেছেন এমন ছবি কারোর কাছে আমরা দেখতে পাইনি। স্বাভাবিকভাবে আমরা বলছি যে মানুষের মধ্যে এই উপলব্ধি ক্রমশ বাড়ছে যে শিল্প ছাড়া কোনো গতি নেই। তাহলে এই হাজার হাজার লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক হয়ে পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে মানুষকে কাজ করতে হবে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বামপন্থী হিসেবে আমরা যখন মানুষের কাছে যাচ্ছি, বিশেষ করে যুব সমাজের কাছে, যেখানে পশ্চিমবঙ্গে এমনকি সরকারি চাকরির কাজগুলোও বন্ধ, তখন কিন্তু যুব সমাজ এই উপলব্ধি করছে যে না, ওই শিল্পের যে উদ্যোগটা ছিল সেই উদ্যোগ কিন্তু সঠিক ছিল এবং সময়োপযোগী ছিল। সেই সেদিন যদি শিল্পের উদ্যোগ সফল হতো, তাহলে আজকে বাংলাতে বিশেষ করে হুগলি জেলা শিল্পে পল্লবিত হয়ে উঠত। কিন্তু সেই সুযোগ এই তৃণমূল কংগ্রেসের জন্য হুগলি জেলা সেই সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। আমাদের নেতা আমজাদ হোসেন গতকাল সেই কথাই উল্লেখ করতে চেয়েছেন, এবং এর পাশাপাশি এই যে উপলব্ধি যুব সমাজের মধ্যে হয়েছে, তার সবচেয়ে বড় প্রমাণ হলো যে দেখুন, আমরা ঘোষণা করেছি যে বাংলাতে যে সবচেয়ে বড় যুব সংগঠন DYFI, সর্বভারতীয় যুব সংগঠন বাংলাতে, তার যে শাখা, এবছরে যুব সংগঠনের সদস্য সংগ্রহে সে আবার ক্রমশ ওপর দিকে উঠছে। অর্থাৎ নতুন যুব ছাত্রদের সমর্থন সে ক্রমশ বেশি করে লাভ করছে। আর এর পরিপ্রেক্ষিতে আজকের যে খবরের কাগজ যে হচ্ছে, এত বড় কারখানাটা উঠে গিয়ে ওখানে নাকি রাজ্যের সরকার একটা 10 বিঘে জমিতে প্লাস্টিকের খেলনা তৈরির কারখানা তৈরি করতে চাইছে। আমরা বলছি, কোথায় একটা গাড়ি কারখানা, কোথায় একটা সামান্য প্লাস্টিকের কারখানা। এও হলো সেই জমিতে সর্ষের বীজ ছড়িয়ে ধান ফলানোর মতোই মানুষের কাছে ভাঁওতার বিষয়। আরেকটা ভাঁওতার সঙ্গে যুক্ত হয়েছে কিছু মানুষ যারা সেদিন সিঙ্গুর আন্দোলনের সঙ্গে ছিলেন, আজকে দল বদলিয়ে অন্য দল বিজেপিতে গিয়ে তারা মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন যে আমরা আসলে চাইনি কারখানাটা চলে যাক, আমরা ভুল করেছিলাম, আমরা দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাইছি, এবং আমরা চাই কারখানা হোক, আমরা ক্ষমতা এলে সিঙ্গুরে কারখানা করব। আমরা বলছি এও একটা ভয়ঙ্কর ভাঁওতা। এই ভাঁওতার মুখেও আপনারা পড়বেন না। কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের এই যে বিজেপি দল, তারা ইতিমধ্যে এটা উপলব্ধি করেছে যে পশ্চিমবঙ্গের যে মানুষ যারা শিল্পের পক্ষে, সেই যে সচেতন যুব সমাজ বিশেষ করে, তাদের কাছে শিল্পের দাবি তুলে না ধরতে পারলে তারা আগামী দিনে মানুষের ভোট পাবে না। আমি বিজেপি দলের কথা বলছি। স্বাভাবিকভাবে শুধুমাত্র ভোটের দিকে তাকিয়ে তারা এখন সাধু সাজার চেষ্টা করছে, তারা এখন বলার চেষ্টা করছে যে আমরা হলাম যে খুব শিল্প দরদি। কিন্তু মানুষ, বিশেষ করে যুব সমাজ, তার অভিজ্ঞতা দিয়ে বুঝছে, যারা আজ থেকে 10 বছর 15 বছর ধরে পশ্চিমবঙ্গে শিল্পায়নের দাবিতে লড়াই করেছে, বামপন্থী ছাত্র যুব সমাজ, তাদের বক্তব্যই সঠিক। তারা সেদিনও যে বক্তব্যে অনড় ছিল, আজও সেই বক্তব্যে অনড় আছে যে কৃষি এবং শিল্প পাশাপাশি হলে তবেই হচ্ছে একটা রাজ্যের প্রগতি, তবেই হচ্ছে একটা দেশের প্রগতি, তবেই হচ্ছে ছাত্র যুব সমাজের যে অন্ধকার ভবিষ্যৎ তাতে আলোকিত হয়। তাহলে পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিককে অন্য রাজ্যে যেতে হয় না। তাই এক ভাঁওতাতে পড়ে
পশ্চিমবঙ্গের যুব সমাজ সর্বশান্ত হয়েছেন একবার 2011-তে, আবার 2021-এ এসে এ ধরনের নতুন ভাবনাতে কেউ যাতে না পড়েন, যুব সমাজের প্রতিনিধি হিসেবে আমরা মানুষের কাছে সেই আবেদন করছি। আমরা বলছি কৃষি এবং শিল্প পাশাপাশি হচ্ছে। আমরা যেমন কৃষি বিলের পক্ষে লড়াই, কৃষি বিলের বিরুদ্ধে লড়াই করছি, কালকে কৃষক আন্দোলনের পক্ষে সারা ভারতবর্ষে যে লড়াই তার সঙ্গে আমরা আছি। আবার হচ্ছে কলকারখানা প্রতিষ্ঠার দাবিতেও আমরা পথে আছি। ফলে কৃষি এবং শিল্পের সমন্বয়ে আগামী ছাত্র যুবর যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যতের পক্ষে বামপন্থীরাই আছে। তাই বামপন্থীরাই আগামী দিনে মানুষকে পথ দেখাবে। আগামী নির্বাচনে বামপন্থীদেরকেই জয়যুক্ত না করতে পারলে হচ্ছে ছাত্র যুবদের যে ভবিষ্যৎটা পুনরায় আরও অন্ধকারে অতলে গভীর তলিয়ে যাবে। তাই মানুষের কাছে অনুরোধ, মানুষকে সচেতন হন, আপনারা নিজের অভিজ্ঞতা দিয়ে আগামী দিনগুলোর দিকে নজর রাখুন, আগামী নির্বাচনের দিকে নজর রাখুন এবং তার পরিপ্রেক্ষিতেই পছন্দ মতো সরকার নির্বাচিত করুন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আজকে আমাদের এই অনুষ্ঠানে সোজা সাপটা মানুষের প্রশ্ন, যে প্রশ্নগুলো মানুষের মনে দীর্ঘদিন ধরে ঘুরছিল, সেই প্রশ্নগুলোর একটা সোজা সাপটা টাটকা জবাব দিতে আমরা কিছু টাটকা যুব নেতাদেরকে আজকে পেয়ে গেছিলাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।